আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরো। নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে এই সপ্তাহের লেনদেন। এই সপ্তাহে সূচক কমেছে সব মিলিয়ে ৩৮ পয়েন্টের মতো। এছাড়া এই সপ্তাহে টানা ৩ দিনের পতনে সূচক কমেছে ১২৮ পয়েন্ট। সেই হিসেবে ৯২ পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছিল। সব মিলে ৩৬ পয়েন্টের মতো সূচক কমেছে ঢাকা শেয়ার বাজারে এই সপ্তাহে। এছাড়া লেনদেনের গতিও কমে গিয়েছে আজ অনেকখানি। আপনারা জানেন ১৫ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে, যদিও ৭০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। আজ দিন শেষে সূচক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৪০৮ পয়েন্টে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে। আজ দিন শেষে ৭৯টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ২৬৮টি কোম্পানির দর হারিয়েছে, অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ারের দাম। এবং সব মিলিয়ে প্রথম কার্যদিবসে সূচক বৃদ্ধি পেয়েছিল ৯২ পয়েন্টের মতো, ৩ কার্যদিবসে সূচক কমেছে ১২৮ পয়েন্টের মতো। টোটাল ৩৬ পয়েন্ট নেগেটিভ হয়েছে এই সপ্তাহে ৪ কার্যদিবসে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ জাহিদ হোসেন এফসি এর সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম জাহিদ ভাই। জি জাহিদ ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের পার্শ্ববর্তী পাকিস্তানে স্টক এক্সচেঞ্জে প্রতিনিয়ত রেকর্ড হচ্ছে। এক বছরে ৮৯% প্রবৃদ্ধি হয়েছে পাকিস্তানের স্টক এক্সচেঞ্জে। আমাদের দেশের সূচকের এখনকার যে অবস্থান, ৩ কার্যদিবসে পতনে দাঁড়িয়েছে ৫,৪০০ পয়েন্টে। আগস্টের তুলনায় ১৮ই আগস্টের তুলনায় ৩৭০ পয়েন্ট কম, ১১ই আগস্টের তুলনায় প্রায় ৬০০ উপরে পয়েন্ট কম। তাহলে আমাদের দেশে প্রবৃদ্ধি হচ্ছে না কেন? এটা আসলে সিঙ্গেল কোনো রিজনে হয় না, বেশ কয়েকটা কারণে হয়। আমাদের যদি আমি গত অগাস্ট থেকে যদি বলি, প্রথমে একটা মৃদু উল্লঙ্ঘন হলো, তারপরে আস্তে আস্তে এটা আবার আগের জায়গায় ফিরে গেল। আমি যদি ২৪ অগাস্টের অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে বলি, আর রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে সেটার মূলত কিছু কারণ আছে। যেমন কারণ হলো যে ব্যাংকে যে সুদের হার, সেটা কিন্তু কিছুটা কমে আসছে। ট্রেজারি বিলের যে ইল্ড, সেটাও কিছুটা কমে আসছে। ব্যাংকের কাছে কিছু আইডি ফান্ড দেখা যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে যেসব বিনিয়োগকারী, রিটেল বিনিয়োগকারী আছে, তারা মূলত স্টক মার্কেটে দিয়ে কিছুটা ঝুঁকে আসছে। এবং এছাড়াও আমরা দেখেছি বেশ কিছু প্রতিষ্ঠান ভালো ডিভিডেন্ড দিয়েছে, এবং এবং আরো কিছু নির্বাচনের জন্য কিছু পজিটিভ হাওয়া আমরা দেখতে পাচ্ছি, যেটাতে মনে হচ্ছে যে একটা নির্বাচিত রাজনৈতিক সরকার আসবে, যাদের মাধ্যমে দীর্ঘমেয়াদের একটা বিনিয়োগ কৌশল একটা পরিবেশ পাওয়া যাবে। তো এইসব কারণে বিনিয়োগকারীদের মধ্যে একটা পজিটিভ, ইতিবাচক একটা ধারা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই পজিটিভ ধারা আমরা যদি দেখি, এই ৩ কার্যদিবসে একটানা নিম্নমুখী প্রবণতা এখনও কিন্তু ১৮ই আগস্ট অথবা ১১ই আগস্টের অবস্থান, মানে এক বছর আগের অবস্থানটাও রিকভারি করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে কি এই সপ্তাহের কারেকশনটাকে আপনি খুব স্বাভাবিক বলবেন? আর কেন রিকভারি হচ্ছে না? কারেকশনটাকে আমি একদম স্বাভাবিক বলবো, বিকজ আমি কয়েকটা শেয়ারে যখন খুব বেশি ভ্যালুয়েশন দেখলাম, আমার ধারণা হলো যে আসলে এগুলো অতি মূল্যায়িত হচ্ছে। হ্যাঁ, এটা সত্য যে বেশ কিছুদিন এটা মূল্যায়ন কিছুটা কম ছিল। এখন কারেকশনের মাধ্যমে এটা একটা পর্যায়ে এসেছিল, বাট যেভাবে এটা আগাচ্ছিল, তাতে আমার মনে হচ্ছে যে এটা শেয়ারগুলো অতি মূল্যায়িত হচ্ছে। এর ফলশ্রুতিতে স্পেশালি আমি বলবো কিছু ভালো ক্যাটাগরি শেয়ার, যাদের ইপিএস শেয়ার বিনিয়োগকারীদের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল, সেগুলো ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল এবং অতি মূল্যায়িত হয়ে যাচ্ছিল, যেটা ডিভিডেন্ডের সাথে, নেট অ্যাসেট ভ্যালুর সাথে এগুলো সামঞ্জস্যপূর্ণ ছিল না। সেই পরিপ্রেক্ষিতে এই যে কারেকশনটা আমরা এই কয়েকদিনে দেখছি, সেটা কিন্তু আমি বলবো যে এটা মার্কেটের জন্য প্রয়োজনীয়। কিন্তু আপনি যদি টোটাল টার্নওভার দেখেন, টার্নওভার কিন্তু আমাদের এই মার্কেটের সাথে সামঞ্জস্যপূর্ণ। ৬০০ বা ৮০০, আজকেও যে ৬০০, ৬০০-র মতো হচ্ছে, ৫০০ পরে। তো সেটা কিন্তু আমি বলবো যে আমাদের মার্কেটের জন্য সামঞ্জস্যপূর্ণ। ৮০০-৯০০, যেটা ৮০০-৯০০ যখন হচ্ছিল, বা ১১০০-১২০০, তখনই আমার একটা ধারণা ছিল যে এটা আসলে কয়েকদিনের মধ্যে এটা কিছু অ্যাডজাস্টমেন্টে চলে যাবে। তো এভারেজ যদি আপনি ধরেন গত ৮-১০ দিনে, সেটা বলবো যে সন্তোষজনক।
আচ্ছা, এক্ষেত্রে জাহিদ ভাই 800-900 অথবা আপনি যেটা বললেন 1100-1200 হলে আপনি এক্সপেক্ট করেন যে হয়তো বা কিছুটা কারেকশন হতে পারে। এক সময় তো পুঁজিবাজারে আপনি জানেন ৩,২০০ কোটি টাকা সর্বোচ্চ লেনদেন হয়েছে, ২,০০০ কোটি টাকার উপরে ডেইলি অ্যাভারেজ লেনদেন হয়েছিল। তাহলে সেই লেভেলে যেতে কি আমরা ভয় পাবো, নাকি আসলে এখন সেই গভীরতা আছে? মার্কেটে যে সাপ্লাই আছে আমাদের ইনস্ট্রুমেন্টের, সেই সাপ্লাই অনুযায়ী কিন্তু 600-700 কোটি টাকা ইজ ওকে। এখন যখন 1200-1300 কোটি টাকা হবে, তখন আপনার দুইটা আশঙ্কা থাকবে। একটা হলো গিয়ে ভালো যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো একটা বড় লেনদেন হয়ে যাচ্ছে, যেটার এফেক্ট আগামী কয়েকদিন করবে, অথবা মার্কেটে কিছু কারসাজি হবে। তো কারসাজি তো আমরা কখনোই আশা করি না যে কারসাজি দিয়ে মার্কেট ভালো হোক। আমরা সবসময় আশাই করি যে প্রকৃত লেনদেন দিয়ে আমাদের মার্কেটটা যেন একটা স্থির অবস্থায় থাকে। তো এখন প্রবলেম হয়ে যাচ্ছে যে আমাদের মার্কেটে তো আসলে যে আমরা যে প্রোডাক্টের কথা বলি, যে শেয়ারের কথা বলি বা মিউচুয়াল ফান্ডের কথা বলি, সেগুলোর তো যথাযথ আসলে সরবরাহ নেই। আপনি দেখবেন সরকারের এই 2-3টা প্রতিষ্ঠান যেগুলো আছে, তারা কিন্তু খুব ভালো আহ ইতিবাচক ভাবে কিন্তু বিনিয়োগকারীদের কাছে সেটা গ্রহণযোগ্য হয়েছে। গত কয়েকদিন এদের জি, ভ্যালু বেশ ইনক্রিজ করেছে, তারা ভালো ডিভিডেন্ড দিচ্ছে। তো এরকম সরকারি প্রতিষ্ঠানগুলো যদি অফলোড হয়, মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানগুলো অথবা যাদের ভালো পরিমাণ রেভিনিউ আছে, প্রফিটেবিলিটি আছে, তারা যদি মার্কেটে আসে, তাহলে কিন্তু আমাদের এই মানে 1,000 কোটি টাকা প্রতিদিনই লেনদেন হতে পারে। কিন্তু জি, আমাদের তো ভালো প্রোডাক্টের তো সরবরাহ কম। আপনি যদি গত 8-10 বছরে যদি আইপিও গুলো দেখেন, ভালো আইপিও তো পাবেনই না। যেসব আইপিও এসছে সেগুলো বেশ কিছু মানে জাঙ্কেও চলে গেছে, এমন রেকর্ড আছে। যারা নাকি ইনিশিয়াল প্রাইস থেকে পরবর্তীতে অনেক কম জি, প্রাইসে, ইভেন ফেস ভ্যালু নিচেও এগুলো লেনদেন হচ্ছে। জি। তো এই ধরনের প্রোডাক্ট দিয়ে আসলে মার্কেটে আপনি দীর্ঘমেয়াদী 700-800 বা 1,000 কোটি টাকা ট্রানজেকশন প্রতিদিন করা, আহ এটা আসলে জি, সাস্টেইনেবল না, টেকসই হবে না। জি, আমরা বুঝতে পেরেছি। আপনি যেটা বলছিলেন যে সরকারি শেয়ারের তালিকাভুক্তি এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে সরকারি যে হোল্ডিং রয়েছে সেইখান থেকে ৫% শেয়ার তালিকাভুক্তির জন্য ডিরেক্ট লিস্টিং যে মেথডটা বাছাই করা হচ্ছে অথবা কথা বলা হচ্ছে, ডিরেক্ট লিস্টিং এর মাধ্যমেও কিন্তু এই যে শেয়ারের প্রাইসিং এর ক্ষেত্রে অনেক ধরনের কারসাজি হয়েছে, লুটপাট হয়েছে বলে অনেকে অভিযোগ করেছে। সেটা যে এবার হবে না, এটা নিশ্চয়তা কি? দুইটা জিনিস থাকতে হবে। একটা হলো যে পলিসিটা ওয়েল ডিফাইন্ড হইতে হবে, সুশাসন থাকতে হবে, এবং যারা যারা এইসব কারসাজির সাথে জড়িত তাদের যদি উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা যায়, যেটা এখনো কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা এটা বলি, যেটা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে হয় বা এটা হয়, সেখানে কিন্তু এটা বাস্তব অর্থে এগুলো কিন্তু আমরা এটার প্রয়োগ খুব কম দেখি। সেই প্রয়োগগুলো হওয়া দরকার, এবং এগুলোর ক্ষেত্রে খুব লিখিত পলিসি থাকা দরকার, যে পলিসিগুলো সব পক্ষই এগুলো প্রতিপালন করতে বাধ্য থাকবে। আচ্ছা, এক্ষেত্রে সর্বশেষ প্রশ্ন করতে চাই, প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম। পাকিস্তানের স্টক এক্সচেঞ্জে সূচক প্রতিনিয়ত রেকর্ড হচ্ছে, 1,45,000 কাছাকাছি রয়েছে, এক বছর 89% হয়েছে, দ্বিগুণ হয়েছে। আমাদের পাকিস্তান স্টক এক্সচেঞ্জ থেকে কি বেস্ট প্র্যাকটিস আমাদের গ্রহণ করা উচিত? তাদের এখানে কি একটা জিনিস যেটা ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হলো কি আইনের প্রয়োগটা। আইনের যখন তারা প্রয়োগ করে, এবং বেশ কিছু এক্সাম্পল ওখানে আছে, যে যখন তারা এই প্রয়োগগুলো করে, তখন কিন্তু তারা পিক এন্ড চুজ, আমাদের বাংলাদেশে যেমন ছিল কাকে পছন্দ কাকে পছন্দ না, অপছন্দের লোককে শাস্তি দেওয়া, পছন্দের লোককে তাকে আহ সুযোগ সুবিধাগুলো দিতে থাকো, এবং অবশ্যই এগুলো সব রাজনৈতিক পরিচয়ে। ওখানে জিনিসটা নাই। তো জি, যে কারণে দেখা যাচ্ছে যে ওখানে আপনার সরকারি প্রতিষ্ঠানে যেসব স্পেশালি এগুলো রেগুলেটরি বডিগুলোর কিন্তু জনগণের স্বার্থে কাজ করে, এবং এদের প্রতি একটা আস্থা আছে। যখন জি, তারা কোনো কিছু বলে, আজকে দেখেন আমাদের টাস্ক ফোর্স আজকে এতদিন ধরে কাজ করছে, তারপর মার্কেট কিন্তু খুব ভালো হচ্ছিল না, বিকজ লোকজন মনে করে এই টাস্ক ফোর্স তো আরো 10টা টাস্ক ফোর্সের মতো, কারণ আমাদের দেশে তো টাস্ক ফোর্স অনেক হয়েছে, কিন্তু অবস্থার কিন্তু কখনোই কোনো উন্নতি হয় নাই। হুম, তো ওই জন্যই আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হচ্ছে যে আমরা যতই আইন করি যাই করি, সুশাসন যেন প্রতিষ্ঠিত হয়, জি, আইনের যেন যথাযথ প্রয়োগ হয়, তার রাজনৈতিক বা অন্য কোনো পরিচয়কে আহ, যেন বিবেচনায় না নেওয়া হয়। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে। ধন্যবাদ।
দর্শক, এবার নিচ্ছে একটা বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুশরা। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।